আজকের দেখার পর রোমান রেন্সের ফিউচার কী হতে পারে সেটার কিছুটা ধারণা পাওয়া গেছে। প্রথমে তো আজকের ক্রাউড যেভাবে ওটিসি ওটিসি চ্যান্ট করছিল, দেখে বোঝা যাচ্ছে সবাই রোমান রেন্সের ডিমান্ড করছে, কিন্তু এত তাড়াতাড়ি রোমান রেন্স আসবে কি সেটা নিয়ে একটা খারাপ খবর তো আছে, যেটা ভিডিওর শেষে বলবো। আর তার আগে ডাব্লিউডাব্লিউইকে নিয়ে কিছু খবর আছে, আর আজকে রতে কি হলো সেটা নিয়েও কিছুটা আলোচনা হবে। তো ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. কোনো ইম্পর্টেন্ট কাজ দেরিতে করলে কি কি প্রবলেম হতে পারে আর কতটা তাড়া লাগতে পারে সেটা ট্রিপল এইচ এখন ভালো করে বুঝতে পারছে। কেন বলছি তার কারণ হচ্ছে, আমরা দেখেছিলাম এই বছরের রাসেলমেনিয়া মানে রাসেলমেনিয়া 41 কিছুটা দেরিতে হয়েছিল। যেখানে অন্যান্য বছর মার্চের শেষে বা এপ্রিলের শুরুতে রাসেলমেনিয়া হয়ে যায়, সেখানে এই বছর এপ্রিলের মাঝখানের দিকে রাসেলমেনিয়া হয়েছিল। যার ফলে কি হয়েছে, রাসেলমেনিয়ার পরে যে প্রিমিয়াম লাইভ ইভেন্টগুলো ছিল সেগুলো খুবই তাড়াতাড়ি হচ্ছে এবার। মানে কিছুদিন আগেই আমরা ব্যাকলেস দেখেছিলাম, তারপর স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট, আর এই মানি ইন দ্য ব্যাঙ্কও আসতে চলেছে। আর তার পরেরও কিছু প্রিমিয়াম লাইভ ইভেন্ট ডাব্লিউডাব্লিউই অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে। তো সেইগুলো একটু তোমাদের বলে রাখি। যেমন ডাব্লিউডাব্লিউই এই স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট গেল, আর একটা স্যাটারডে নাইটস মেইন ইভেন্টের অ্যানাউন্স করে দিয়েছে, যেটা জুলাই মাসে হবে। তাছাড়া ডাব্লিউডাব্লিউই যে অল ওমেন্স প্রিমিয়াম লাইভ ইভেন্ট, যেটা এভলিউশন, যেটা ইতিহাসে মাত্র একবারই হয়েছিল এর আগে, সেইটাকে আবার ফিরিয়ে আনতে চলেছে। আর এই বছরও জুলাই মাসে ডাব্লিউডাব্লিউই একটা এভলিউশন প্রিমিয়াম লাইভ ইভেন্ট করতে চলেছে। তাছাড়া নাইট অফ চ্যাম্পিয়ন্স তো আসছি। এছাড়া ডাব্লিউডাব্লিউর ইউটিউব চ্যানেলে আমরা ওয়ার্ল্ডস কোলাইড দেখতে পাবো, সেই দিনই মানি ইন দ্য ব্যাঙ্কও আমরা দেখতে পাবো। তো তোমাদের যদি একটু একবারে বলি যে এরপরে আমরা পরপর কী কী দেখতে পাবো, তাহলে ব্যাপারটা কিছুটা এরকম। তো এরপর আমরা জুন মাসের 7 তারিখে ওয়ার্ল্ডস কোলাইড দেখতে পাবো, যেটা এক্সক্লুসিভলি আসবে ডাব্লিউডাব্লিউর ইউটিউব চ্যানেলে। আর তারপর সেটা শেষ হওয়ার সাথে সাথেই শুরু হয়ে যাবে মানি ইন দ্য ব্যাঙ্ক এই বছরের, যেটা হবে জুনের 7 তারিখে। আর এটা আমরা নেটফ্লিক্সে দেখতে পাবো। তারপর আসছে জুনের 28 তারিখে, মানে সেই মাসে আরেকটা প্রিমিয়াম লাইভ ইভেন্ট, যেটা হচ্ছে নাইট অফ চ্যাম্পিয়ন্স। দেন আসছে স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট, যেটা হবে জুলাইয়ের 12 তারিখে। আর তারপর পরের দিন মানে জুলাইয়ের 13 তারিখে হবে ডাব্লিউডাব্লিউর এভলিউশন প্রিমিয়াম লাইভ ইভেন্ট। মানে এর থেকে বোঝাই যাচ্ছে যে ডাব্লিউডাব্লিউকে কত তাড়াতাড়ি করে প্রিমিয়াম লাইভ ইভেন্টগুলো করাতে হচ্ছে। এবার এর মধ্যে স্যাটারডে নাইটস মেইন ইভেন্টকে তো প্রিমিয়াম লাইভ ইভেন্ট বলাও যাবে না, এটা তো জাস্ট একটা বলা যেতে পারে লাইভ ইভেন্টের কিছুটা আপগ্রেডেড ভার্সন। আর সেটা তো টিভিতেও দেখা যায় না ভারতে, তো সেইখানে আর স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট কত ইম্পর্টেন্স কী বা দেবো। কিন্তু যাই হোক না কেন, একটু তাড়াহুড়ো তো লেগেছে ডাব্লিউডাব্লিউর। কিন্তু সব থেকে বড় যে অ্যানাউন্সমেন্টটা সেটা হচ্ছে মানি ইন দ্য ব্যাঙ্ককে নিয়ে। কিন্তু মানি ইন দ্য ব্যাঙ্ক এই বছরের না, সেই অ্যানাউন্সমেন্টটা হচ্ছে মানি ইন দ্য ব্যাঙ্ক পরের বছরের, মানে 2026 সালের মানি ইন দ্য ব্যাঙ্ককে নিয়ে। যেমন তোমাদের বলেছিলাম যে নিউ অরল্যান্ডসে আমাদের রাসেলমেনিয়া হওয়ার কথা ছিল ডাব্লিউডাব্লিউর, কিন্তু নিউ অরলিন্স থেকে রাসেলমেনিয়াকে ডাব্লিউডাব্লিউ পুল অফ করে নিয়েছে। আর তার ফলে নিউ অরলিন্সকে ডাব্লিউডাব্লিউর কিছু তো দিতে হতো, তো ডাব্লিউডাব্লিউ মানি ইন দ্য ব্যাঙ্ক দিয়েছে রাসেলমেনিয়ার বদলে মানি ইন দ্য ব্যাঙ্ক। কিন্তু সেই মানি ইন দ্য ব্যাঙ্ক নিউ অরলিন্স থেকে হবে কবে? মানি ইন দ্য ব্যাঙ্ক 2026-এ নিউ অরলিন্স থেকে তো হবে, এটা ট্রিপল এইচ অ্যানাউন্স করে দিয়েছে অলরেডি। কিন্তু সেটা তারিখটা হলো 29শে আগস্ট, মানে আগস্ট মাসের একদম শেষে বা সেপ্টেম্বর মাসের শুরু বলা যেতে পারে সেটাকে। তো সেই সময় আমরা মানি ইন দ্য ব্যাঙ্ক দেখতে পাবো। এবার ডাব্লিউডাব্লিউর যে প্রিমিয়াম লাইভ ইভেন্টের ক্যালেন্ডার, সেটা এখান থেকে কতটা পাল্টে যাচ্ছে দেখো। কারণ বছরের শুরুতে আমরা রয়্যাল রাম্বল দেখতে পাই, তারপর রাসেলমেনিয়া আসে, তারপর সামার স্ল্যাম আসে, আর তারপর বছরের শেষে সার্ভাইভার সিরিজ আসে। কিন্তু মানি ইন দ্য ব্যাঙ্ক আমরা সবসময় রাসেলমেনিয়া আর সামার স্ল্যামের মাঝখানে দেখতে পাই, মানে বছরের মধ্যেকার সময় হয়, যেমন এই বছরের মানি ইন দ্য ব্যাঙ্ক হতে চলেছে। কিন্তু আগস্টের 29 তারিখ মানে নেক্সট ইয়ারের মানি ইন দ্য ব্যাঙ্ক সামার স্ল্যামেরও পরে হতে চলেছে। এখনও সামার স্ল্যামের অফিসিয়াল ডেট আসেনি, কিন্তু ধরা যেতে পারে সামার স্ল্যাম মানি ইন দ্য ব্যাঙ্কের আগেই হবে। কারণ মানি ইন দ্য ব্যাঙ্ক হতে হতে সেপ্টেম্বর শুরু হয়ে যাচ্ছে, আর ওই দিক থেকে অক্টোবর নভেম্বরের দিকে আমরা সার্ভাইভার সিরিজও দেখতে পেয়ে যাবো। তো এর মাঝখানে আর বেঁচে আছে মাত্র এক মাসের মতো, শুধু সেপ্টেম্বর মাসটা হাতে আছে। এবার সেপ্টেম্বর মাসে যদি ডাব্লিউডাব্লিউই সামার স্ল্যাম করে, তাহলে অক্টোবর নভেম্বরে তারপরেই সার্ভাইভার সিরিজ, এইটা একটু কেমন অদ্ভুত হয়ে যাবে না? তো দেখে মনে হচ্ছে সামার স্ল্যাম আগের পরের যে বছর সেটা সামার স্ল্যাম আগে হতে চলেছে, আর তারপর মানি ইন দ্য ব্যাঙ্ক হতে চলেছে। আর এইটা একটু অদ্ভুত তো বটে, কারণ মানি ইন দ্য ব্যাঙ্ক সবার প্রথমে আমরা রাসেলমেনিয়াতেই দেখতে পেতাম, তারপর রাসেলমেনিয়া থেকে সেটাকে সরিয়ে সেটার একটা এক্সক্লুসিভ প্রিমিয়াম লাইভ ইভেন্ট তৈরি করা হলো। আর এখন সেটা সবার একটা এক্সাইটমেন্ট থাকে যে মানি ইন দ্য ব্যাঙ্ক যে জিতলো সে কি সামার স্ল্যামে ক্যাশ ইন করবে। কিন্তু এইটা পুরোপুরি শেষ হতে চলেছে,
কারণ মানি ইন দ্য ব্যাংক তো হতেই চলেছে একদম এত দেরি করে। মানে বলা যেতে পারে এই বছর যে মানি ইন দ্য ব্যাংক জিতবে তার কাছে অনেকটাই সময় থাকবে ক্যাশ ইন করার জন্য, কারণ মানি ইন দ্য ব্যাংকের ভ্যালিডিটি থাকে 1 বছর, একটা মানি ইন দ্য ব্যাংক থেকে আরেকটা মানি ইন দ্য ব্যাংক অবধি। তো এই বছর যে জিতবে সে অনেকটা বেশি সময় পাচ্ছে, আর সে মানে ক্যাশ ইন করার জন্য একটু বেশি সময় পাচ্ছে, আর সে চাইলে একটু দেরি করেও ক্যাশ ইন করতে পারে, আর আমাদের অপেক্ষাটা একটু বাড়িয়ে তুলতে পারে। কিন্তু ব্যাপারটা একটু অদ্ভুত তো বটেই। মানি ইন দ্য ব্যাংকে নিয়ে কথা যখন হচ্ছে, তখন এই বছরের মানি ইন দ্য ব্যাংকের অফিসিয়াল পোস্টারও ডাব্লিউডাব্লিউ কিছুদিন আগে রিভিল করেছিল, যেখানে আমরা জন সিনাকে দেখতে পাচ্ছি শুধুমাত্র। এবার স্বাভাবিক, এটা জন সিনার শেষ বছর, ডাব্লিউডাব্লিউ জন সিনাকে যতটা বেশি করে ইউটিলাইজ করা সম্ভব সেটা করার চেষ্টা করবে। আর এই বছরের মানি ইন দ্য ব্যাংকের পোস্টারে আমরা শুধুমাত্র জন সিনাকে দেখতে পাচ্ছি। এর আগে স্যাটারডে নাইটস মেইন ইভেন্টের পোস্টারও আমরা শুধু জন সিনাকেই দেখতে পেয়েছিলাম। মানে জন সিনাকে ডাব্লিউডাব্লিউ আবার নিজেদের পোস্টার বয় হিসেবে ইউজ করা শুরু করে দিয়েছে, আর সত্যি কথা বলতে পোস্টারটা দেখতেও খুব সুন্দর লাগছে। কিন্তু শুধুমাত্র মানি ইন দ্য ব্যাংকের পোস্টার না, মানি ইন দ্য ব্যাংকের সাথে সাথে ওয়ার্ল্ডস কোলাইডের পোস্টারও ডাব্লিউডাব্লিউ মানে রিভিল করে দিয়েছিল, যেখানে আমরা রে মিস্ট্রিওকে দেখতে পাচ্ছি, চ্যাড গেবিলকে দেখতে পাচ্ছি, তারপর ওই দিক থেকে রে ফিনিক্সকে দেখতে পাচ্ছি, এছাড়া স্টেফিনি ফ্যাকার, লিগার্ডো ডেল ফেন্তাসমা, এদেরকেও আর কি দেখা যাচ্ছে, মানে যাদেরকে আমরা ডাব্লিউডাব্লিউ থেকে চিনি আর কি। এবার ওয়ার্ল্ডস কোলাইডকে নিয়ে যখন কথা হচ্ছে, তখন ওয়ার্ল্ডস কোলাইডের জন্য ডাব্লিউডাব্লিউ কিছু ম্যাচ অ্যানাউন্স করেছে, যার মধ্যে একটা একটা 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ অ্যানাউন্স করেছে, যেখানে একদিকে থাকবে আমাদের ডাব্লিউডাব্লিউর তরফ থেকে লিগার্ডো ডেল ফেন্তাসমা, আর একদিকে লুচা ট্রিপলের তরফ থেকে থাকবে হচ্ছে এল হিজো ডি, ডক্টর ওয়েগনার জুনিয়র, সাইকো ক্লাউন আর পাগানো। এবার এদেরকে আমি সত্যি কথা বলতে চিনি না, কিন্তু এই ম্যাচটা ডাব্লিউডাব্লিউ অ্যানাউন্স করেছে। আর সব থেকে বড় নিউজ যেটা, সেটা একটু ইন্টারেস্টিং, কারণ দেখো ডাব্লিউডাব্লিউ সবার প্রথমে চ্যাড গেবিল আর এল হিজো ডেল ভিকিঙ্গো এর ম্যাচ অ্যানাউন্স করেছিল, মানে মেইন ইভেন্টের জন্য ওয়ার্ল্ডস কোলাইডের। এবার এই যে এল হিজো ডেল ভিকিঙ্গো আছে, একে তো আমরা এখন মানে ডাব্লিউডাব্লিউ রিং সাইডে প্রায়শই দেখতে পাচ্ছি। আজকেও আমরা দেখেছিলাম যে চ্যাড গেবিলের যখন মানি ইন দ্য ব্যাংকের কোয়ালিফায়ার ম্যাচ ছিল, সেখানে সে ইন্টারফেয়ার করেছিল, যার ফলে চ্যাড গেবিল হেরে গেছিল। এবার এই যে আজকে চ্যাড গেবিল হেরে গেল মানি ইন দ্য ব্যাংকের কোয়ালিফায়ার ম্যাচে, এটারও একটা কারণ আছে। তার কারণ হচ্ছে, যেমন বললাম, এই ওয়ার্ল্ডস কোলাইড মানি ইন দ্য ব্যাংকে জাস্ট আগে হবে। এবার সেখানে মেইন ইভেন্টে চ্যাড গেবিল কোয়ালিফাই করবে, মানে সেখানে কম্পিট করবে, কম্পিট করার পরেই আবার সেই ম্যাচে কম্পিট করে মানি ইন দ্য ব্যাংকের লেডার ম্যাচে কম্পিট করতে আসবে। এইটা চ্যাড গেবিলের জন্য একটু হ্যাকটিক হয়ে যাবে। আর সেই কারণেই আর কি এটা আগে থেকেই জানা ছিল যে আজকে অন্তত চ্যাড গেবিল তো জিতবে না। আমরা সেটাই দেখেছি, এই এল হিজো ডেল ভিকিঙ্গো আজকে ইন্টারফেয়ার করলো, যার ফলে চ্যাড গেবিল ম্যাচটা হেরে গেল। তো এই ম্যাচটা নিয়ে একটু পরে কথা বলছি, আগে ইন্টারেস্টিং ব্যাপারটাই আসি। তো ব্যাপারটা হচ্ছে এরকম, এই ম্যাচটা তো সবার প্রথমে অ্যানাউন্স ছিল, কিন্তু আজকে যখন ডাব্লিউডাব্লিউ এই ম্যাচটাকে অ্যানাউন্স করেছে, তখন ডাব্লিউডাব্লিউ এই ম্যাচের একটা স্টিপুলেশন অ্যাড করে দিয়েছে, আর সেইটা হলো যে এই ম্যাচটা হতে চলেছে ট্রিপল এ মেগা চ্যাম্পিয়নশিপের জন্য। এবার ট্রিপল এ মেগা চ্যাম্পিয়নশিপ অনেকটা ট্রিপল এর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের মতো। এবার ব্যাপার হচ্ছে, কেন অদ্ভুত, কি অদ্ভুত হচ্ছে এই ম্যাচে, দেখো চ্যাড গেবিল তো সবার প্রথম ডাব্লিউডাব্লিউ সুপারস্টার, তো সে তো ট্রিপল এ মেগা চ্যাম্পিয়ন হওয়ার কথাই না। কিন্তু তার এগেনস্টে যে আছে এই এল হিজো ডেল ভিকিঙ্গো, এও কিন্তু ট্রিপল এ মেগা চ্যাম্পিয়ন না। অ্যাকচুয়ালি এই মুহূর্তে দাঁড়িয়ে ট্রিপল এর মেগা চ্যাম্পিয়ন হচ্ছে অ্যালবার্টো এল পেট্রন, মানে যাকে আমরা ডাব্লিউডাব্লিউতে অ্যালবার্টো ড্যালরিও নামে চিনতাম। কিন্তু এই মাসের 31 তারিখে তার আর এই এল হিজো ডেল ভিকিঙ্গোর ম্যাচ হওয়ার কথা আছে ট্রিপল এর একটা মানে পেপার ভিউতে, যেটাকে পেপার ভিউ বলা যেতে পারে। ট্রিপল এর আমার ঠিক অতটা ধারণা নেই, কিন্তু সম্ভবত সেটা একটা ট্রিপল এর পেপার ভিউই হবে, যেটার নাম হচ্ছে অ্যালিয়ানজাস লুচা লিব্রে ট্রিপল এ টু, এই টাইপের কিছু একটা নাম আছে তার। তো সেইখানে আর কি অ্যালবার্টো এল পেট্রন আর এই এল হিজো ডেল ভিকিঙ্গোর এদের আর কি ম্যাচ হওয়ার কথা আছে ট্রিপল এ মেগা চ্যাম্পিয়নশিপের জন্য। মানে এখান থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে ডাব্লিউডাব্লিউ অ্যালবার্টো এল পেট্রন আর এল হিজো ডেল ভিকিঙ্গোর ম্যাচটার রেজাল্ট অলরেডি স্পয়েল করে দিয়েছে, যেখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওই ম্যাচে এল হিজো ডেল ভিকিঙ্গো অ্যালবার্টোকে হারাতে চলেছে আর ব্র্যান্ড নিউ ট্রিপল এ মেগা চ্যাম্পিয়ন হতে চলেছে। আর তারপর সে সেই চ্যাম্পিয়নশিপটাকে ডিফেন্ড করবে এগেনস্ট চ্যাড গেবিল ওয়ার্ল্ডস কোলাইডে। এবার অনেকে বলতে পারে যে এইটা হয়ে লাভ কি হলো, মানে চ্যাড গেবিল তো জেতার কোনো চান্স নেই, কিন্তু এখন আমরা এটা বলতে পারি না, কারণ এখন সদ্যই আমরা দেখতে পেয়েছি এনএক্সটির যে ব্যাটেল গ্রাউন্ড প্রিমিয়াম লাইভ ইভেন্টটা হয়েছিল, সেই লাইভ ইভেন্টের মেন ইভেন্টে আমাদের টিএনএর ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জো হেনরি ট্রিক উইলিয়ামসের কাছে হেরে গেছে, আর ট্রিক উইলিয়ামস হয়ে গেছে ব্র্যান্ড নিউ টিএনএ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন।
এবার টিএনের সাথে তো ডাব্লিউডাব্লিউ জাস্ট একটা পার্টনারশিপ চলছে, আর সেই পার্টনারশিপেই একজন ডাব্লিউডাব্লিউ সুপারস্টার টিএনএ চ্যাম্পিয়ন হয়ে গেছে, মানে হিস্ট্রি ক্রিয়েট হয়ে গেছে। তো যেখানে পার্টনারশিপেই চ্যাম্পিয়নশিপ চেঞ্জ হয়ে যেতে পারে, ডাব্লিউডাব্লিউ সুপারস্টারের কাছে টিএনএ চ্যাম্পিয়নশিপ চলে আসতে পারে, সেখানে ট্রিপল একে তো ডাব্লিউডাব্লিউ কিনে নিয়েছে, আর ট্রিপল এ এখন বলতে গেলে ডাব্লিউডাব্লিউরই একটা প্রমোশন। তো সেখানের চ্যাম্পিয়নশিপ ডাব্লিউডাব্লিউ সুপারস্টারের কাছে আসতেই পারে। তো ম্যাচটা তো ইন্টারেস্টিং হয়ে গেছে, তো ম্যাচটা সত্যিই দেখতে হবে যে ম্যাচে কি হয়। আর আমাদের চ্যাট গেভিল ব্র্যান্ড নিউ ট্রিপল এ মেগা চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে কিনা, এটা কিন্তু চ্যাট গেভিলের জন্য একটা বিশাল বড় মোমেন্ট হতে চলেছে। আর চ্যাট গেভিল যদি এই চ্যাম্পিয়নশিপটা পেয়ে যায়, তাহলে আমাদের এল গ্র্যান্ডে আমেরিকানও বিশাল প্রাউড ফিল করবে চ্যাট গেভিলের উপর। তো দেখা যাক চ্যাট গেভিল এই অসম্ভবটাকে সম্ভব করে উঠতে পারে কিনা। নেক্সট একটু মানি ইন দ্য ব্যাংকের কথা বলা যাক এই বছরের। তো এই বছরের মানি ইন দ্য ব্যাংকও প্রায় অনেকটাই শেপ নিয়ে নিয়েছে, যেখানে আমরা বেকি লিঞ্চ আর লায়রা ভ্যালকাইরিয়ার একটা ম্যাচ দেখতে পাবো ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য, যেখানে বেকি লিঞ্চ যদি হেরে যায় তাহলে বেকি লিঞ্চ আর কোনোদিনই লায়রা ভ্যালকাইরিয়াকে চ্যালেঞ্জ করবে না। তাছাড়া আমরা মেন ইভেন্টে তো মানে সম্ভবত মেন ইভেন্টে জে উসো কোডি রোডস ভার্সেস জন সিনা লোগান পলের ম্যাচ দেখতেই পাচ্ছি। এছাড়া মানি ইন দ্য ব্যাংকের যে ল্যাডার ম্যাচটা হবে তার জন্য যে কোয়ালিফায়ার ম্যাচগুলো চলছে তারও মানে কিছু পার্টিসিপেন্টস আমাদের সামনে চলে এসেছে। যেমন ওমেন্স ল্যাডার ম্যাচের জন্য আপাতত 4 জন আমাদের সামনে চলে এসেছে, যারা হলো রিয়া রিপ্লি, অ্যালেক্সা ব্লিস, রক্সেন পেরেস আর জিওলিয়া। আর ওই থেকে মেন্স মানি ইন দ্য ব্যাংক ল্যাডার ম্যাচের জন্য আমরা কন্টেন্ডার দেখতে পেয়ে গেছি, যেখানে এল এ নাইট আর সোলো সিকোয়া তো স্ম্যাকডাউন থেকে কোয়ালিফাই করেই গেছিল। আর আজ রতে আমরা যেমন দেখতে পেয়েছি পেন্টা ভার্সেস ড্রাগন লিভ ভার্সেস চ্যাট গেভিলের মধ্যে একটা ট্রিপল থ্রেট ম্যাচ হয়, যেই ম্যাচে আমরা অসাধারণ কিছু মুভ দেখতে পেয়েছিলাম। একটা সময় চ্যাট গেভিলের মাথা খুব বাজেভাবে পড়েছিল যখন পেনটা একসাথে দুজনকে তুলে একটা মুভ দেওয়ার চেষ্টা করেছিল, সেটা একটু ভয়ঙ্কর স্পট ছিল। তাছাড়া পেনটা ড্রাগন লিভ তরফ থেকেও হাই ফ্লাইং মুভ ছিল, যেগুলো দেখার মতো ছিল। আর যেমন বললাম এই ম্যাচে আমরা এল হিজো ডেল ভিকিঙ্গোরও ইন্টারফিয়ারেন্স দেখতে পেয়েছি, যেখানে মানে সবার প্রথমে চ্যাট গেভিলই তার পেছনে লেগেছিল, আর ম্যাচের শেষে সেই এসে ইন্টারফেয়ার করেছিল, যার ফলে চ্যাট গেভিল হেরে গেছিল। আর আমাদের পেনটা ড্রাইভার মেরে চ্যাট গেভিলকে এই ম্যাচে হারিয়ে দিয়েছিল, আর মানি ইন দ্য ব্যাংকের জন্য কোয়ালিফাই করে গেছিলো ল্যাডার ম্যাচের জন্য। তাছাড়া আমরা রয়ের মেন ইভেন্টে একটা বিশাল বড় ট্রিপল থ্রেট ম্যাচ দেখতে পেয়েছিলাম, যেখানে সেথ রলিন্স, স্যামি জেন আর ফিন ব্যালার একে অপরের মুখোমুখি হয়েছিল, আর সেখান থেকে আমাদের সেথ রলিন্স ম্যাচটা জিতে আর কি কোয়ালিফাই করে গেছে। আর সেথ রলিন্সের ম্যাচ হলো তো জানা কথাই, এইখানে ব্রনসন রিড আর ব্রন ব্রিকার আসবেই, তো তাদেরকে আটকাতে জেউসও এসেছিল। আর জেউসও স্যামিজেনকে বলেছিল যে স্যামিজেনের যদি কোনো দরকার পড়ে জেউসও সবসময় তার সাথে থাকবে, আর সেটা করতেই জেউসও এসেছিল, কিন্তু তার কোনো ফায়দা সেইভাবে হয় না। কারণ আমরা দেখতে পাই যে আমাদের ডমিনিক মিস্ট্রিও যখন ইন্টারফেয়ার করার চেষ্টা করে, আর ফিন ব্যালারের টিমমেটে যখনই কেউ ফিন ব্যালারকে সাহায্য করার চেষ্টা করে চিয়ার দিয়ে, তখনই ফিন ব্যালারের জন্য বিপদ হয়। এর আগে ড্যামিয়ান প্রিস্ট সামার স্ল্যামে ফিন ব্যালারকে চিয়ার দিতে চেষ্টা করেছিল, সেটাও ফিন ব্যালারের পায়ের তলা থেকে গোলে মানে সেথ রলিন্সের হাতেই চলে গেছিলো, আর সেথ রলিন্স জিতে গেছিল। আজকেও প্রায় সেম কেস হয়েছে, ডমিনিক তো একটা চিয়ার দিল ফিন ব্যালারকে সাহায্য করার জন্য, কিন্তু সেথ রলিন্স সেই চিয়ারের উপরে একটা কার্ভ স্টম্প মেরে দিয়ে ফিন ব্যালারকে পিন করে ম্যাচটা আর কি জিতে গেল, আর মানি ইন দ্য ব্যাংকের ল্যাডার ম্যাচের জন্য কোয়ালিফাই করে গেল। আর ম্যাচের শেষে আমরা দেখেছিলাম যখন আর কি সিএম পাঙ্কের মিউজিক হিট হলো, তখন পল হেমন, ব্রনসন রিড আর ব্রন ব্রিকার সবাই এন্ট্রেন্সের দিকে ছুটলো যে সিএম পাঙ্ক হয়তো এখান থেকে ঢুকবে, কিন্তু সিএম পাঙ্ক পেছন থেকে এসে একটা গো টু স্লিপ মেরে অডিয়েন্সের কাছে চলে গেল। তো এইভাবে আজকে রয়ের এপিসোড শেষ হয়েছিল। তো এইটার থেকে কি একটা স্যাড নিউজ আমরা পেয়েছি সেটা নিয়ে ভিডিও শেষে কথা বলবো, কিন্তু আপাতত একটা কথা আমি বলবো, সেথ রলিন্সের সাথে ব্রনসন রিড আর ব্রন ব্রিকার যেইভাবে আসছে, এইটার আমি খুব একটা বড় ফ্যান না। কারণ যেইভাবে স্যুট বুট পরে ব্রনসন রিড আর ব্রন ব্রিকারকে আনা হচ্ছে, এইটাই করে না মানে কেমন যেন এটা মনে হয় যে এরা যেন সেথ রলিন্সের বডিগার্ড বা সিকিউরিটি গার্ড এই টাইপের। মানে এইখানে একটা ফ্যাকশনের সবার মধ্যে যে সাম্যতাটা সেইটা মানে বোঝা যায় না। যেমন ব্লাড লাইনকে একদিকে দেখো, জানতাম যে রোমান রিন্স অ্যাজ আ ট্রাইবাল চিফ বা অ্যাজ আ লিডার কাজ করছে, কিন্তু পেছন দিক থেকে জে উসো, জিমি উসো, স্যামি জেন এরাও কিন্তু মানে ন্যাচারালি থাকতো, নর্মাল থাকতো, যার ফলে ব্যাপারটাকে ন্যাচারাল লাগতো আর একটু নর্মাল লাগতো। কিন্তু এই যদি স্যুট বুট পরে এরকম সিকিউরিটি গার্ডের মতো আসে, তখন কোথাও না কোথাও যেন মনে হয় যে অ্যাকচুয়ালি সেথ রলিন্সের জন্যই এরা কাজ করছে, মেন অ্যাট্রাকশন হলো সেথ রলিন্স, আর এরা ছোট সুপারস্টারই থেকে যাবে। তো এটার খুব একটা বড় আমি ফ্যান নই, কিন্তু দেখা যাক ডাব্লিউডাব্লিউ এদেরকে নিয়ে কী প্ল্যান করেছে। আশা করি বড় কিছুই ভেবে রেখেছে, আর এই ফ্যাকশনে আরও নতুন কেউ অ্যাড হয় কিনা সেটা তো নিজের মধ্যেই একটা বিশাল বড় ব্যাপার। কিন্তু যাই হোক না কেন, সেথ রলিন্স আজকে রতে এটাই বলেছিল যে সেথ রলিন্স আবার মানি ইন দ্য ব্যাংক জিততে চায়, কারণ মানি ইন দ্য ব্যাংক তার হাতে এলে পাওয়ারও তার হাতে চলে আসবে, কারণ সে তখন যে কোনো চ্যাম্পিয়নের উপর ক্যাশ ইন করতে পারে, সেটাই হলো তার কাছে পাওয়ার। তো সেথ রলিন্স কোয়ালিফাই তো করে গেছে মানি ইন দ্য ব্যাংকের জন্য, এবার দেখা যাক সেথ রলিন্স পাওয়ারকে নিজের হাতে পেরে আনতে পারে কিনা। আর আমাদের ডমিনিক মিস্ট্রিওর যদি কথা বলা হয়, তাহলে ডমিনিক মিস্ট্রিও তো একটা লুপে আটকে গেছে, কারণ ডমিনিক মিস্ট্রিও হচ্ছে ক্যারেক্টার ওয়াইজ পাক্কা একটা প্লে বয়, যে একটা মেয়েকে ধরে আর একটা মেয়েকে ছাড়ে এরকম টাইপের। তো সবার প্রথমে আমরা রিয়া রিপ্লে, লিভ মর্গানের মধ্যে যে অ্যাঙ্গেলটা দেখতে পেয়েছিলাম, এখন সেম অ্যাঙ্গেল
রিয়া রিপ্লি তো চলে গেছে, মানে রিয়া রিপ্লি পুরোপুরি বাদ হয়ে গেছে, কিন্তু লিভ মর্গান আর রক্সেন পেরেজের মধ্যে দেখানোর চেষ্টা করছে, যেখানে এখন ডমিনিকের মন লিভ মর্গান থেকে উঠে কিছুটা রক্সেন পেরেজের দিকে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু লিভ মর্গানও আজকে ফিরে এসেছে, আর যারা যারা লিভ মর্গানের অপেক্ষা করছিল তাদের রাতে আজকে ঘুম খুব ভালো হবে, কারণ লিভ মর্গান অলরেডি ফিরে এসেছে মেইন রোস্টারে, মানে রিটার্ন করে নিয়েছে। আর আজকে তার ম্যাচও ছিল কাইরি সেনের এগেনস্টে, যেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে সেই ম্যাচটা লিভ মর্গান হেরে গেছে, কারণ ম্যাচের শেষের দিকে আমরা দেখতে পেয়েছিলাম রিং সাইডে রক্সেন পেরেজ আর রাকেল রড্রিগুয়েজের মধ্যে একটু কথা কাটাকাটি লেগে গেছিলো, যেটার ফায়দা তুলে কাইরি সেন আজকে লিভ মর্গানকে হারিয়ে দিয়েছে। আর এর ফলে আমরা দেখতে পাচ্ছি ফিন বেলার তো বিশাল আনন্দ পাচ্ছে মাঝখান থেকে। এবার ফিন বেলার তো এটাই চাইছিল, কারণ দেখেই মনে হচ্ছে ফিন বেলার জাজমেন্ট ডেকে এবার ভাঙতে চায়, আর এবার ডমিনিককে সায়স্তা করতে চায়। ডমিনিক এমনিও ফিন বেলারের সাথে আজকে লাস্টে যা করেছে সেটা করাই উচিত। তো এবার ডমিনিক আর লিভ মর্গানের মাঝখানে ফিন বেলার রক্সেন পেরেজকে নিয়ে এসেছে, ঠিক যেটা রিয়া রিপ্লি ডমিনিক আর লিভ মর্গানের মধ্যে হয়েছিল সেই সেম জিনিস আবার শুরু হয়ে গেছে ডাব্লিউডব্লিউতে। দেখে মনে হচ্ছে ডমিনিক এরকম একটা লুপেই আটকে গেছে, যে একটা মেয়ে যাবে আর একটা মেয়ে আসবে। এবার ডমিনিক নিজের ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করবে নাকি লিভ মর্গানের সামনে নিজেকে ডিফেন্ড করবে, এটা এখন ডমিনিকের ভেবে দেখা দরকার। এছাড়া আগের ভিডিওতে যেমন আমি বলেছিলাম সেই কথাটা সত্য প্রমাণিত হলো, কিন্তু না, আমি তো ফেক নিউজ দিই। যাই হোক, তো আজকে আমরা যেমন দেখেছিলাম যে যখন রুসেভ আর আকিরা তোজাওয়ার ম্যাচ হয়েছিল, তো রুসেভ যখন আকিরা তোজাওয়াকে বাজেভাবে মানে হারিয়ে দিয়েছিল, তারপরেও আকিরা তোজাওয়ার উপর অ্যাটাক কন্টিনিউ রেখেছিল, তখন আকিরা তোজাওয়াকে বাঁচাতে কে আসে না সেমাস। আর এই সেমাস আর রুসেভের তো মানে হিস্ট্রি আছেই, তাছাড়া আজকে একে অপরের তারা মুখোমুখি হয়। আর আজকে দেখে মনে হয় যে রুসেভ আপাতত সেমাসকে ছেড়ে দিয়েছে, কিন্তু যেমন বলেছিলাম যে রুসেভের প্রথম যে বড় স্টোরি লাইন বা ফিউড সেটা সেমাসের এগেনস্টেই হতে চলেছে, আর সেটা শুরু আজকে রয়ের এপিসোড থেকে হয়ে গেছে। তো এদের মধ্যে তো নতুন স্টোরি শুরু হয়ে গেছে, কিন্তু একটা স্টোরি যেখানে জেউসও আটকে গেছে বলে মনে হচ্ছে, সেটা হচ্ছে জেউসো আর গান্থারের স্টোরি। কারণ জেউসো যাই করুক না কেন গান্থার মাঝখানে টপকাবেই। তো আজকেও জেউসো তাদের মানি ইন দ্য ব্যাংকের ম্যাচকে আর কি হাইপ করতে এসেছিল, তার আর কোরিডোর্সের ম্যাচকে, কিন্তু মাঝখান থেকে গান্থার টপকে পড়ে, আর গান্থার আবার সেই কথাই বলে যে গান্থারের পর জেউসোকে দেখে নিতে চলেছে, আর জেউসোকে গান্থারের পর ট্যাপ আউট করাতে চলেছে। আর জেউসো ফাইনালি সেই কথাই বলে যে রেজাল্ট একই থাকবে যেটা রাসেলমেনিয়ায় হয়েছিল, কারণ গান্থার আর জেউসোর ম্যাচ হলে সেই জেউসোই আর কি গান্থারকে আবার ট্যাপ আউট করাবে। তো এদের মধ্যে এই স্টোরিটা তো চলছেই। তো এই যে স্টোরিটা চলছে এর মধ্যে ডাব্লিউডব্লিউ কত কিছু ঢোকাতে পারে দেখো। কারণ এক হচ্ছে এই স্টোরিতে জেউস আর গান্থার তো ইনভলভ আছে, এবার গান্থারের ফিউচার প্ল্যান আছে হচ্ছে গোল্ডবার্গের সাথে একটা ম্যাচের, ওই দিক থেকে জেউসর ফিউডের লোগান পল আর জন সিনা ইনভলভ আছে। এবার জন সিনাও এবার এই মানে ফিউডটা থেকে বেরিয়ে নতুন কোনো ফিউডের দিকে এগাবে, মানে মানি ইন দ্য ব্যাংকে যে ট্যাগ টিম ম্যাচটা হতে চলেছে আর কি, এই ম্যাচে সবার প্রথমে তো জেউসোকে ডিস্ট্র্যাক্ট করতে গান্থারের ইন্টারফারেন্স হতে পারে, গান্থারকে আটকাতে গোল্ডবার্গের ইন্টারফারেন্স হতে পারে, ওই দিক থেকে কোডি রোডস যেহেতু আছে তাই জন সিনা কোডি রোডসের মধ্যে কিছু দেখাতে পারে ডাব্লিউডব্লিউ, বা কোডি রোডস আর জন সিনার ম্যাচ যদি এই মুহূর্তে ডাব্লিউডব্লিউ না করাতে চায় তাহলে জন সিনার যে ফিউচার অপোনেন্ট হবে সেও এই ম্যাচে ইন্টারফেয়ার করতে পারে। মানে এই একটা স্টোরির মধ্যে ডাব্লিউডব্লিউ জগা খিচুড়ি বানাচ্ছে, আর এর মধ্যে অনেক কিছুই ডাব্লিউডব্লিউ অ্যাড করতে পারে। আর যেহেতু সামার স্ল্যাম খুব মানে কাছে চলে এসেছে, আর এছাড়া বছরের শেষের দিকেও খুব কাছে চলে এসেছে, আর সম্ভবত এই বছরের শেষের দিকে আমরা গোল্ডবার্গের রিটায়ারমেন্ট ম্যাচও দেখতে পাবো, যেটা সম্ভবত গান্থারের এগেনস্টেই হতে চলেছে। তো এখনও এই স্টোরিতে অনেক কিছু বাকি আছে, কিন্তু দেখে মনে হচ্ছে গান্থার মানে এত সহজে তো জেউসের পেছন ছাড়বে না, আর ম্যাচটা করিয়ে দে ভাই, করিয়ে দিয়ে এই ব্যাপারটাকে শেষ করা আর ভালো লাগছে না এই জেউস আর গান্থারের ব্যাপারটা। এবার ফাইনালি বলি যে রোমান রেন্সের যে খারাপ খবরটা দেওয়ার কথা বলছিলাম ভিডিওর শুরুতে, সেটা কি? এবার খারাপ খবর বলতে দেখো, এটা আমার একটা অনুমান, কিন্তু আমার অনুমানটাই ঠিক হতে চলেছে। তার কারণ হচ্ছে যারা যারা ভেবেছিল মানি ইন দ্য ব্যাংকে মনে আমরা রোমান রেন্সের কোনো ম্যাচ দেখতে পেতে পারি, তো সেটা তো হচ্ছে না। মানি ইন দ্য ব্যাংকে রোমান রেন্স কোথাও থাকবে না, কারণ আর কোনো জায়গায় বেছে নেই। কিন্তু মানি ইন দ্য ব্যাংকে না হয়নি, কিন্তু একটা সারপ্রাইজ রিটার্ন তো আমরা এক্সপেক্ট করতেই পারতাম, কিন্তু এখনকার মানে সিচুয়েশান দেখে মনে হচ্ছে সেটা হওয়া খুবই চাপের বিষয়। তার কারণ হচ্ছে মানি ইন দ্য ব্যাংকের যদি আমরা কার্ডটাকে সাজাই তাহলে রোমান রেন্স কোথায় বা রিটার্ন করবে? কারণ প্রথম কথা হচ্ছে রোমান রেন্সের রিটার্ন করার এখন সবথেকে ভালো জায়গা ছিল হচ্ছে যদি একটা ট্যাগ টিম ম্যাচ হতো, যেখানে একদিকে সিএম পাঙ্ক আর ওই দিক থেকে স্যামি জান থাকতো, মানে যেই ম্যাচটা আর কি স্যাটারডে নাইটস মেন ইভেন্টে হয়েছিল, তো সেখানে রোমান রেন্সের রিটার্ন করার সবথেকে বড় চান্স ছিল, বা সেখানে রোমান রেন্স রিটার্ন করেনি। কিন্তু এবার মানি ইন দ্য ব্যাংকে রোমান রেন্স কি সেথ রলিন্সকে মানে মই থেকে ফেলতে আসবে? আমার মনে হয় না। রোমান রেন্সের যা স্ট্যাটাস সেটা দেখে রোমান রেন্স সেথ রলিন্সকে মানি ইন দ্য ব্যাংক জেতা থেকে আটকাতে আসবে বা মই থেকে টেনে ফেলতে আসবে, সেটা তো আমার মনে হয় না। আর এছাড়া এইটা হওয়ার চান্স তো তখন আছে যখন এই ম্যাচটা মেন ইভেন্টে হবে। এবার মানি ইন দ্য ব্যাংকের মানে মেন্স ল্যাডার ম্যাচটা যদি মেন ইভেন্টে না হয়, যেটা হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ যতদূর দেখে মনে হচ্ছে জন সিনা লোগান পল ভার্সেস কোডি রোডস জেউসের ম্যাচটাই মানি ইন দ্য ব্যাংকে মেন ইভেন্ট করতে চলেছে। এবার এই ম্যাচে তো রোমান রেন্সের আসার কোনো প্রশ্ন উঠছেই না, মানে এই ম্যাচে রোমান রেন্স কী করতেই বা আসবে?
তো দেখে মনে হচ্ছে, এবার দেখো খুব সম্ভবত যদি ল্যাডার ম্যাচে কেউ ইন্টারফেয়ার করেই তো সেটা এক হতে পারে সিএম পাঙ্ক ইন্টারফেয়ার করতে পারে, বা স্যামিজেন যেহেতু কোয়ালিফাই করেনি স্যামিজেন ইন্টারফেয়ার করতে পারে, আর যার ফলে মানে সেথ রলিন্সের একটু প্রবলেম হতে পারে। আর যদিও এখন স্যামিজেন আর সিএম পাঙ্কের একটা থার্ড মেম্বার দরকার, কিন্তু আমার মনে হয় যে রোমান রিংসের রিটার্ন মানি ইন দ্য ব্যাঙ্কে তো হবে না, কারণ মানি ইন দ্য ব্যাঙ্কে যেমন বললাম এই ল্যাডার ম্যাচে শুধুমাত্র সেথ রলিন্সকে হারাতে রোমান রিংস রিটার্ন করবে, এটা ভাবতে আমার একটু অবাক লাগছে। তাই আমার মনে হয় রোমান রিংসের রিটার্নের জন্য আমাদের আরও একটু বেশি অপেক্ষা করতে হবে। আর মানি ইন দ্য ব্যাঙ্ক তো সেই জায়গাটা হচ্ছে না যেখানে কিনা রোমান রিংস রিটার্ন করতে পারে। এবার এটা একটু দুঃখের খবর তো বটে। এবার দেখো যদিও এটা আমার অনুমান, কিন্তু আমার মনে হচ্ছে আমার অনুমানটা ঠিক হতে চলেছে। তো এটাই ছিল রোমান রিংসের সেই খারাপ খবরটা যেটা আমি তোমাদের দিতে চলেছিলাম। একটু বুদ্ধি দিয়ে ভাবো, তোমরাও বুঝতে পারবে যে সত্যি মানি ইন দ্য ব্যাঙ্ক বা তার আগে রোমান রিংসের রিটার্ন করার কোনো জায়গায় বেঁচে নেই। তাহলে রোমান রিংসের জন্য অপেক্ষা করতে করতে ভিডিওটাকে এখানেই শেষ করা যাক। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা তো অবশ্যই এটা লাইক করে দিও। আর এই চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো আর আমার কাজ তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেতে পারো। আর ইনস্টাগ্রামে যদি আমাকে ফলো করতে চাও তার লিঙ্ক তো পেয়ে যাবে এই ভিডিও ডিসক্রিপশনে, তো সেখান থেকে তোমরা মানে ফলো করে আসতে পারো। বাকি তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে তো অবশ্যই জানাতে পারো। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।